আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে স্টুডেন্ট যত আগের থেকে প্রিপারেশন শুরু করে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তত বেড়ে যায়। এবং এইটা যে ঠিক সেটা আমরা বিশেষ করে সেকেন্ড টাইম মেডিকেল যে স্টুডেন্টরা প্রিপারেশন নেয় তাদের যে রেজাল্টটা আমরা দেখি সেখানে বুঝতে পারি। প্রায় প্রতি 3 জনে একজন স্টুডেন্ট করে সেকেন্ড টাইম চান্স পেয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে সেকেন্ড টাইমের স্টুডেন্ট তো ওই স্টুডেন্টগুলো না যারা ফার্স্ট টাইম চান্স পায়নি, তার মানে ওই বছর তাদের রেজাল্টটা চান্স পাওয়ার চাইতে পিছনে ছিল। কিন্তু তারা যখন ফার্স্ট টাইম চান্স মিস হওয়ার পরে পরের টাইমটা যখন ঠিকভাবে কাজে লাগিয়ে পড়ছে, ঠিকই কিন্তু আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। এবং 3 নাম্বার কাটার পরও তার মানে একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে সে কি পরিমাণ পরিশ্রম করতেছে এবং তার যে সিলেবাস যেখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা সে কতটা ভালো করে আয়ত্তে আনতে পারছে সেটার উপর ভিত্তি করে চান্স হবে। তাই আমি সবসময় বলি যে একটা স্টুডেন্টের দৈনিক রুটিনটা যত স্মার্ট হবে তার সাপ্তাহিক পড়াশোনার পরিমাণ তত বেশি হবে, তার 1 মাসের পড়া তার চেয়ে আরও বেশি ভালো হবে, 3 মাস আরও ভালো হবে, 6 মাস আরও ভালো হবে। এবং যত আগের থেকে এরকম করে সে পড়তে পারবে তার চান্স পাওয়াটা তত ইনশাল্লাহ নিশ্চিত হবে। তা মেডিকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা হয় যে ভাইয়া ঠিক আছে আমি আগে ইন্টারের সময়টা একটু আমি একাডেমিক পড়ায় পড়লাম, মেডিকেলেরটা আমি শেষের দিকে পড়বো। নো, দেখো যে বুয়েটে বেশিরভাগ এনডিসির স্টুডেন্টরা চান্স পায় না নটরডেমের। কারণটা কি? কারণ হচ্ছে নটরডেমে প্রথম থেকে কিন্তু বুয়েট স্টাইলে পড়ায়। তার মানে ওদের কিন্তু প্রথম থেকে ওই যে আমাদের অন্যান্য কলেজে যে স্টাইলে পরীক্ষা হয় ওদের কিন্তু এরকম না। ওদের কিন্তু ওই প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ পরীক্ষা হয়। ওই কুইজ পরীক্ষাটার প্যাটার্নটা হচ্ছে বুয়েটের যে স্টাইলে প্রশ্ন অ্যাসেম্বল করে, যেভাবে হচ্ছে ডিজাইন করে সেই স্টাইলে। এবং প্রি টেস্টের পরে তারা দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারের যখন প্রি টেস্ট হইল তারপরে তারা হচ্ছে একাডেমিক যে স্টাইলের পড়া সেই পড়াটা পড়ে। তার মানে একটা স্টুডেন্ট যত আগের থেকে সে যেখানে পড়তে চায় সেইটাকে টার্গেট করে পড়বে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এখানে অন্য কোনো ফর্মুলা নাই, ফর্মুলা খুব ইজি। তুমি যেখানে পড়তে চাও যে ভাই আমি মেডিকেলে পড়তে চাই, তাহলে মেডিকেলকে টার্গেট করে তোমার যত আগের থেকে তুমি পড়বা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একই সাথে মেডিকেল আবার একই সাথে একাডেমিক দুইটা মিক্সড করে পড়া যাবে না। নো, এটা কখনো না। অনেকে তোমাকে বলতে পারে যে আমি তোমাকে এমনভাবে পড়াবো যে একাডেমিক, অ্যাডমিশন, A+, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ঘন্টু হবে। কেন ঘন্টু হবে সেটা বলি। দেখো এইচএসসির যে বইগুলো আছে সেখানে আমি বারবার বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারে 4টা বক্স আছে, 4টা আলাদা আলাদা বক্স। একটা হচ্ছে A+-এর বক্স, একটা মেডিকেলের বক্স, একটা ইঞ্জিনিয়ারিংয়ের বক্স, একটা ভার্সিটির বক্স। তা তুমি যেখানে চান্স পেতে চাও তোমার সেই বক্সটাকে টার্গেট করে পড়তে হবে। ধরা যাক যে তুমি মেডিকেলে পড়তে চাও, তাহলে মেডিকেলের যেই বক্সের পড়াটা ওই অধ্যায় আছে ওই অংশটা তোমার মাথায় আনতে হবে। এবং ওইটা আনার ক্ষেত্রে ওই পড়াটা কত সহজে তুমি মাথায় আনতে পারো, কত ঘটনা, গল্প, টেকনিক দিয়ে সহজ করে মাথায় রাখবা, তত তোমার পড়া অল্প সময় হয়ে যাবে। এবং বেশি যে টাইমটা তুমি সেভ করতে পারলা ওই বেঁচে যাওয়া টাইমে তুমি বেশি পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা, বেশি রিভাইজ করতে পারবা, বেশি এক্সাম দিতে পারবা। এই 3টা যদি তুমি করো ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তার মানে যারা মেডিকেলে চান্স পেতে চায় তাদের উচিত যে আমি মেডিকেলের জন্য একদম খাতা আলাদা, যে ঠিক আছে যাই মেডিকেলের স্টাইলে এইখান থেকে প্রশ্ন হবে, মেডিকেলের এটা আমি লেকচার করতেছি, মেডিকেলের এটা প্র্যাকটিস করতেছি, মেডিকেলের জন্য এটা আমি হচ্ছে যে এক্সাম দিচ্ছি, মেডিকেলের জন্য এটা রিভিশন দিচ্ছি। এটা একদম আলাদা করতে হবে, একদম ডিফারেন্ট। আর A+-এর পড়াটা আলাদা। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তুমি যখন আলাদা করে পড়লা তখন তুমি প্রত্যেকটা পড়ার অংশটাকে হচ্ছে একদম অল্প অংশে নিয়ে আসতে পারলা। আর তুমি যদি একসাথে সব পড়তে যাও তাহলে শেষে গিয়ে দেখবা যখন তোমার A+-এর পরীক্ষা হবে তখন তোমার দিশা উড়ে যাবে। কেন দিশা উড়ে যাবে জানো? কারণ তুমি তখন পড়া মিলাইতেই পারবা না যে কোনটা মেডিকেলে আসবে, কোনটা A+-এ আসবে, কোনটা ইঞ্জিনিয়ার। এবং এই জন্য যেমন যারা এবার 2026-এর স্টুডেন্ট দেখবে এই যে পরীক্ষা তো তাদের জুনের 25-27 এরকম ডেট এখনো হয়নি, এরকম সময় হবে না, মার্চ, এপ্রিল, মে, জুন, মনে করো 4 মাসের মতো আছে, 4 মাস। দেখো যারা একসাথে সবগুলো ওই যে মানে অ্যামালগাম করে পড়ছে, মানে হচ্ছে যে একাডেমিক টু অ্যাডমিশন, তাদের অবস্থা সবচেয়ে খারাপ আছে, আমি গ্যারান্টি দিব। কেন? কারণ সে এখন হতাশ হয়ে যাচ্ছে যে আমি কি পড়বো, কোনটা ছাড়বো, কারণ তার তো পড়া অবস্থা। এই জন্য আমি বারবার বলি, প্রথম থেকে বলি, এটা তুমি যেখানে পড়তে চাও সেইটার জন্য একদম ফিক্সড করে পড়ো, তাহলে তুমি অসাধারণ স্টুডেন্ট হইতে পারবা। বুঝতে পারছো? এইটা ইনশাল্লাহ করো, তোমার রেজাল্ট ইনশাল্লাহ খুব ভালো হবে। যেমন ধরো যে বাজারে ফার্মেসির দোকানে অনেক ওষুধ আছে না, তা জ্বর তো অনেক রকমের আছে। এখন যদি কেউ যে কোনো হচ্ছে যে একটা যদি টাইফয়েডের জ্বর হয় ওইটার জন্য যে ট্রিটমেন্ট হবে, এমনিতে একটা ভাইরাস দিয়ে একটা জ্বর হয়েছে ওই ট্রিটমেন্ট কি একই হবে? যে না, দুইটা কিন্তু জ্বর। ঠিক তেমনি করে ভেক্টর অধ্যায় থেকে মেডিকেলও প্রশ্ন থাকে, ইঞ্জিনিয়ারিংও থাকে, A+ও থাকে, ভার্সিটিতেও আসে। কিন্তু ভেক্টরটা তুমি যদি কও যে ভাই আমি
4টে একসাথে পড়বো, তাহলে তোমার পড়া ঘন্টু হবে। বুঝাইতে পারছি কেন? কারণ তুমি তখন যেই অনুযায়ী প্রিপারেশনটা, তোমার টাইমটা অনেক অপচয় হবে এবং তোমার প্রিপারেশনটা টু দ্য পয়েন্টে হবে না। এবং এটার প্রমাণ কি আমি বলি, এই যে গত বছর, মানে এই বছর আগের বছর এই সম্ভবত মেডিকেলে এবং বুয়েটের যে রেজাল্ট হইলো, আমরা দেখছি বুয়েটে যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে, মানে সারা দেশে ফার্স্ট বুয়েটে, সে সম্ভবত মেডিকেলে চান্সে পায়নি। তা বুয়েটে সে ফার্স্ট, তার মানে কি সে কি খারাপ স্টুডেন্ট? না, অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু সে বুয়েটকে টার্গেট করে পড়ছে, এই জন্য বুয়েটে ভালো রেজাল্ট করছে। সে মেডিকেলকে টার্গেট করে পারেনি, এই জন্য মেডিকেলে সে টিকে নেই, কোনো সমস্যা নেই। তার মানে তুমি যেখানে পড়তে চাও সেটাকে টার্গেট করে যদি তুমি প্রিপারেশন না খুব ভালো করতে পারবা। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আর পড়ার ক্ষেত্রে প্রত্যেক দিন যত বেশি পরিমাণ সাবজেক্ট পড়তে পারবো আমরা, তত অসাধারণ স্টুডেন্ট হবো আমরা। এক্ষেত্রে সুপার কমান্ডোর ক্ষেত্রে যেটা বলি, সায়েন্সের 2টা সাবজেক্ট দৈনিক, তার সাথে ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে। এই যে সেকেন্ড টাইম মেডিকেল যারা আমাদের পড়তেছে, তাদের এই যে এটা মার্চ মাস, এপ্রিলের 5 তারিখের মধ্যে আমরা পুরো সিলেবাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং সেকেন্ড টাইমের পরবর্তী নতুন ব্যাচ আবার শুরু হতে যাচ্ছে এপ্রিলের 15 তারিখ। জিএসটির পরে এপ্রিলের 15 তারিখ থেকে আরেকটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে একটা স্টুডেন্ট দেখো ফেব্রুয়ারি থেকে শুরু হলো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 5 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ। কীভাবে হইলো? সায়েন্টিফিক সিস্টেম। তো এই জিনিসটা আমরা করতে চাই। প্রত্যেক দিন তুমি 4টা করে সাবজেক্ট পড়ো এবং প্রত্যেক সপ্তাহে 1000 নাম্বারের করে পরীক্ষা দাও। আর যেই টপিকসগুলো সমস্যা, যেমন জৈব রসায়নের সমস্যা, ভোকাবুলারিতে সমস্যা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সমস্যা, ফিজিক্সের ম্যাথ যেগুলো মেডিকেলে আসে সেগুলো সমস্যা, কেমিস্ট্রি ম্যাথ যেগুলো মেডিকেলে আসে, এই জিনিসগুলো প্রত্যেকদিন একটু একটু করে পড়ো, ইনশাআল্লাহ খুব ভালো প্রিপারেশন হবে। এবং আমি তো দেখছি এই যে মেডিকেলের ক্ষেত্রে, আমি সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখতেছি তারা ইংলিশ বলো, জৈব যৌগ বলো, ফিজিক্সের ম্যাথ সাধারণত খুব সুন্দর, আমি ধরি তো দেখি যে খুব ভালোভাবে পারে। কারণটা কি? কারণ হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন দৈনিক একটা সাবজেক্ট অল্প 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 করে পড়তে থাকে, তখন তার একটা অন্যরকম প্রিপারেশন। ইসলামের ওই কথাটা আছে না যে ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, যেটা রেগুলার অল্প অল্প করে করা হয়। ঠিক তেমনি করে যেই সাবজেক্টে তুমি সবচেয়ে সেরা হইতে চাও, সেটা দৈনিক অল্প 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 করে পড়ো, তাহলে দেখবা যে তুমি একদম গেম চেঞ্জিং রেজাল্ট করতে পারো। হ্যাঁ, সালাউদ্দিন সর্দার, তোমাদের 26-এর সাজানো, ওইটা আমার মাথায় আছে। আমি এই বিগত 6-7 দিন ধরে একদম, আজকেও আমি মানে বুঝতে পারতেছো বোধ হয়, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি একসাথে লাগছে, ভাইরাস ধরছে আর কি, মানে সবারই হয় না ওই একসাথে, আমাদের বাসা থেকে শুরু করে সবাই হয়েছে। তো দোয়া করো যে ইনশাআল্লাহ তোমাদের ওইটা আমার মাথায় আছে, মানে একদম ওইটা শেষ করে তারপরে পরের যে কোর্সটা সেটা আসবে ইনশাআল্লাহ। এই মাসে আমরা সাজাই দিব ইনশাআল্লাহ, এটা আমার মাথায় আছে যে এরকম করে মেডিকেল বানিয়েছে ওইরকম করে ওইটা বানাই দিব ইনশাআল্লাহ। ওকে, তার আমরা শুরু করি। তীব্র মৃদু খাট টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটা? আচ্ছা, খেয়াল করে দেখো, তীব্র এবং মৃদু খাট টাইট্রেশন এটা কোথা থেকে আসে সেটা বলি। এই জিনিসটা একটু লিখে ফেলো, এখান থেকে মেডিকেলে কয়েকবার প্রশ্ন আসছে এবং খুব ইম্পর্টেন্ট। কীভাবে খেয়াল রাখতে হয় সেটা আমি তোমাকে দেখাই দিই, যাতে তোমার মাথায় আসে। দেখো, একটু ছকটার সাথে সাথে একটু নোট ডাউন করো, যাতে তুমি মাথায় নিতে পারো ইনশাআল্লাহ। এটা প্রশ্ন কেমিস্ট্রির কয়েক জায়গায় আছে, 2-3 জায়গায় আছে, কয়েকটা চ্যাপ্টার, ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। যেমন যদি বলে তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, তাহলে খেয়াল রাখবা যে দ্রবণের প্রক্রিয়াটা তীব্র অ্যাসিড তো অ্যাসিডীয় হবে, মানে অম্লীয়। অ্যাসিডকে আমি বলি আব্বা, আব্বাকে টেস্ট করো মা দিয়ে। মা হচ্ছে কি? হ্যাঁ, এ ধরনের মিথাইল অরেঞ্জ মিথাইলেট, মিথাইল অরেঞ্জ মিথাইলেট, মিথাইল অরেঞ্জ মিথাইলেট, মিথাইলেট। আচ্ছা, যদি এরকম থাকে দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তাহলে বুঝবো যে এটা হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয় হচ্ছে মা, মাকে টেস্ট করো বাবা দিয়ে, বাবা নিশ্চয়ই ফাদার, ফ দিয়ে ফেনোপথলিন থাইমোলথেলিন, ফেনোপথেলিন থাইমোলথেলিন, থাইমোলথেলিন। আর যদি এরকম হয় তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তার মানে দুইটাই শক্তিশালী, তাহলে যে কোনো নির্দেশকই কাজ করবে, যে কোনো নির্দেশক। হ্যাঁ, হার্ট অ্যাটাককে মেডিকেলে এমআই বলে। হ্যাঁ, যে কোনো নির্দেশক, যে কোনো নির্দেশক। আল্লাহ না করুক কারো যদি বাসায় মনে হয় যে এই যে বাম দিকে আছে না, হাতে ব্যথা গেছে, একটু বয়স্ক মানুষ, বুকেও একেবারে পাথর চাপা দেওয়ার মতো হয়েছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ঘামতে আছে শরীরটা, এবং ওই লোক কিন্তু কবে না আমি মেডিকেলে যাবো না, বোধহয় গ্যাস্ট্রিকের ব্যথা। নো, সাথে সাথে খুব সহজ জিনিস একটা হচ্ছে যে ওইটাকে যেটা বলি, ওই যে আছে না তোমার অ্যাসপিরিন এবং ক্লোপিডাগ্রল, এটা 300 মিলিগ্রাম পাওয়া যায় একটা, অথবা 75 মিলিগ্রামের 4টা খাওয়াই দিবা। তার সাথে একটা অ্যাট্রোভাস্টাটিন আছে, এইটা হচ্ছে যে খাওয়াই দিবা। খাওয়াই দেওয়ার পরে একটা নাইট্রোগ্লিসারিন স্প্রে করে দিবা, দিয়ে পেশেন্টটাকে একদম রিল্যাক্স করে ডাক্তারের কাছে নিয়ে আসবা। ইনশাআল্লাহ
আল্লাহ চাইলে বেঁচে যাবে। আচ্ছা, আর যদি এরকম হয় যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, তাহলে খেয়াল রাখবা যে দুইটাই হচ্ছে একেবারে দুর্বল, তার মানে কোনো নির্দেশক কাজ করবে না, কোনো নির্দেশক উপযুক্ত নয়, কোনো নির্দেশক উপযুক্ত নয়। বহুবার এই ছক থেকে প্রশ্ন আসছে, পারবা না ইনশাল্লাহ? হ্যাঁ, সালাউদ্দিন সর্দার গোটাল চ্যাপ্টারগুলো গোটাল আমি ওইটা নিয়ে মানে ইনশাল্লাহ দেখো, তোমাদের ওটা শেষ না করে আমার সাথে শান্তি নেই, কারণ ওইটা আমাদের সবচেয়ে বড়, ওইটা শেষ করে দেওয়া এবং বইগুলো ইনশাল্লাহ আশা করছি এই মাসে আমরা নিয়ে আসবো 25-26 তারিখের মধ্যে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে দেখো যে আমরা কি করি মেডিকেল যে স্টাইলে, ওটা আমাদের 1 নম্বর প্রায়োরিটিতে আমরা রেখে কাজ করতেছি ইনশাল্লাহ, দোয়া করিও। তাহলে এই যে যেটা রয়েছে এই গোটাল জিনিসটা মাথায় নাও, যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে অ্যাসিডিও অ্যাসিড মানে আব্বা, আব্বাকে এটা মা দিয়ে, মিথাইল অরেঞ্জ মিথাইলের মা মানে মিথাইল দিয়ে, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার মানে হচ্ছে মা, মাকে এটা বাবা দিয়ে, বাবার ইংলিশ ফাদার, ফ দিয়ে ফেরোপ্তেরিন থাইমুলথেরিন। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার কোনো নির্দেশক উপযুক্ত নয়। বাস এখন যাই দেখি যে কী রয়েছে। কডাটা পর্বের বুঝতে পারছি। তাহলে তীব্র মৃদু ক্ষার টাইট্রেশন, তার মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার মানে অম্লীয়, আব্বাকে টেস্ট করো মা দিয়ে, মিথাইল অরেঞ্জ মিথাইলেট, তাহলে এটা মিথাইল অরেঞ্জ। আচ্ছা, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? সেটা কীভাবে পড়বো আমরা? খুব সহজ জিনিস। এই ক্লাসটা যে কেউ করতে পারে, এই যে এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস। দেখো আমাদের 27-এর যে ফ্রাইডে মেডিকেল, হ্যাঁ এই এইচএসসি 27 বলি আগে, যে ফ্রাইডে মেডিকেল, সেটার তোমাদের আরেকটা মেডিকেল এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস হয়ে কিন্তু মেইন ক্লাস শুরু হয়ে যাবে, ওগুলো প্রাইভেট গ্রুপে। তারপরে 26-এর যে প্রি মেডিকেল প্রোগ্রাম, যে কেউ একদা মেডিকেল যা টার্গেট এই ক্লাসগুলো দেখতে পারে, পেজের যে 2-1টা ক্লাস আমরা এই যে নিচ্ছি না, যে এমসিকিউ অ্যানালাইসিস কীরকম প্রশ্ন হয়, যাতে করে তোমার একটা আইডিয়া থাকে এই জিনিসটা বোঝার জন্য, অন্য আর কিছু না। ওকে, তাহলে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? সেটা কীভাবে করবো দেখো তো। পার্সেন্টেজ যেটা আছে সেটা লিখবো গুণন 10 ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে 10% আছে মানে 10 গুণন 10। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 23 দুগুণে 46 প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 348। তাহলে 48 আর 12 হচ্ছে 60, আর 46 106। তাহলে 100কে যদি আমি 106 দিয়ে ভাগ করি, সম্ভবত 0.934 এরকম কিছু আছে নাকি? 0.9434, এই যে এটা পেয়েছি, দেখো এই যে মোলারিটি ডি নাম্বারটা, বুঝতে পারছো? তাহলে এটা জিনিস একটু ভালো করে খেয়াল করবা। ওকে ফাইন। 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? একই প্রশ্ন, জাস্ট মান চেঞ্জ করে দিয়েছে। কীভাবে করবে দেখো, পার্সেন্টেজ গুণন হচ্ছে 10 ডিভাইডেড বাই আণবিক ভর, তা বলছে 5%, তাহলে তো 5 গুণন 10। আণবিক ভর সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, এটা 106, এটা তো এখনই করলাম আমরা। তার উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 106, এটা ভাগ করলে আমরা মুখস্থ লাগিয়ে গেলাম, মানে 0.47 এরকম কিছু আসে নাকি? দাও 0.47 এই দাও। যে ভাই এটা আপনি কীভাবে আগের থেকে বলছেন? কারণ আমরা জানি যে এরকম প্রশ্ন এত ইম্পর্টেন্ট, পরীক্ষা হুবহু দেয়, তো এগুলো আগের থেকে আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে, যাতে করে আমরা ইনশাল্লাহ পারি ওই সময়। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা ইনশাল্লাহ কারেক্ট করে ফেলতে পারি। ওকে, এরপরে যাই দেখি, নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট? আচ্ছা, গ্যাসিয়াস মানে গ্যাসীয়, অক্সিডাইজিং মানে হচ্ছে জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক পদার্থ। কেমন জারক পদার্থ? গ্যাসীয়। তাহলে এটা একদম বইয়ের মধ্যে সুন্দর ছকে আছে, গ্যাসীয় কোনটা, তরল কোনটা, কঠিন কোনটা, এগুলোর যে এক্সাম্পল দেওয়া আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তা আমি তোমাকে একটু জাস্ট খেয়াল করাই দিতে পারি, যাতে তোমার মোটামুটি এক্সাম্পলগুলো মাথায় থাকে। হ্যাঁ, একটু আমি দিলে তুমি দেখবা যে বুঝে ফেলবা। যেমন যদি তোমাকে বলি যে দেখো H2O2 আছে না, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা জারক বিজারক দুইটাই হয়। H2O2 জারক এবং বিজারক দুইটা হবে এটা। এবং খেয়াল রাখবা H2O2 কিন্তু হচ্ছে একটা তরল, দেখে বলো তো তরল। ওকে, KMnO4 পটাশিয়াম, এটা হচ্ছে KMnO4 না পার ম্যাঙ্গানেট, KMnO4। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, অনেকে স্টুডেন্ট খেয়াল হারাই ফেল, KMnO4 হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আর K2MnO4 এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। এই দুইটা কিন্তু খুব ভুল করে স্টুডেন্টরা, লিখে রাখো পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা ম্যাঙ্গানেট। এই সংখ্যাটা বেশিরভাগ স্টুডেন্টকে দিলে ভুল করে ফেলবে। আর এইটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, মনে রাখার একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তাহলে পারবো। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট।
খেলা পার মানে এক না, কয় না পার কেজির দাম কত, যে এক, তাহলে দেখো কেটা এক আছে, আর এটা পটাশিয়াম ম্যাঙ্গানের, এখানে কেটার 2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো KMnO4 যে রয়েছে এইটাও কিন্তু একটা জারক পদার্থ, কিন্তু এইটা হচ্ছে একটা কঠিন পদার্থ, কঠিন। এখানে তোমাকে বলতে হচ্ছে জারক তো হইতে হবে কিন্তু গ্যাসীয় হইতে হবে, H2SO4 সালফারিক অ্যাসিড। তাহলে যে কেউ বলবে যে ভাই এটা তো একটা অবশ্যই জারক পদার্থ, কিন্তু এটা হচ্ছে তরল। তারপর সব জারক একদম বলতেছে কিন্তু এটা তরল। ওজন, এটা জারক বিজারক না, ওজন হচ্ছে ওর সাথে ওজন, হ্যাঁ এটা যেটা রয়েছে এইটা তোমার হচ্ছে গ্যাসীয়, এটা কি বলতো গ্যাসীয়। তার মানে ওজন এটা জারক বিজারক দুইটা হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটা হচ্ছে গ্যাসীয়। তাহলে হয়ে গেল এটা। তাহলে কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট? ওজন। শোনো, জারক বিজারক দুইটা হিসেবে কাজ করলে ওইটা যদি এক্সাম্পলে মিলে যায় তাহলে ওইটা কিন্তু আনসার হবে। হ্যাঁ, বুঝতে পারছি আমার কথা আমি কি বলছি? তো এই জিনিসটা যাতে একটু ভালো করে খেয়াল রাখবা। ওকে ফাইন। এরপর দেখো নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। আচ্ছা, জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা খুব পরীক্ষা আসে, এটা খেয়াল রাখবা যে ও সাথী হারাবে না হার। ওতে হচ্ছে ওজন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, হারাবে না হচ্ছে HNO2, আর হার হচ্ছে H2O2। এখন দেখো যে এগুলোর মধ্যে কোনোটা উত্তর অপশনে আছে কিনা, যে কেউ দেখলেই বুঝতে পারবা যে এভাবে রয়েছে। আচ্ছা, এখানে তুমি দেখো অ্যামোনিয়া, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, না দেখো এটা নাইট্রাস অ্যাসিড HNO2, এইটা হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। হয়ে গেল HNO2। তাহলে খেয়াল থাকবে তো, যেখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ, আমরা বুঝতে পারছি না যে প্রশ্নের প্যাটার্নটা কি হবে ইনশাল্লাহ। তাহলে একদম ইজি যে হবে এরকম করে আমরা যদি করি তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে পারবো। ওকে ফাইন। এবার দেখি, আচ্ছা নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন? আচ্ছা, এটা পরীক্ষায় খুব পরীক্ষায় আসে এরকম প্রশ্ন। তার মানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া? আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাপারটা আমি সবক সহজ করে বলি। যে বিক্রিয়া জারক এবং বিজারক দুইটা থাকবে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। সহজ কথা, জারক এবং বিজারক আছে, জারক এবং কি বিজারক। তো এখানে তো বলে রাখি জারক বিজারক দুইটা থাকবে এবং জারণ মানের পরিবর্তন হবে, তাইলে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এটা সোডিয়াম নাইট্রেট সিলভার ক্লোরাইড, এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো হবেই না। হাইড্রোজেন সালফার এবং সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে পানি এবং সালফার। দেখো খুব সহজ করে, এখানে জারক বিজারক রয়েছে, তার মানে এখানে তুমি দেখো সালফারের জারণ মান ছিল কত, +4, এখানে হয়ে গেছে 0, তার মানে জারণ মান কমে গেছে, তার মানে এখানে এটা বিজারক আর এটা হচ্ছে জারক। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তার মানে সহজ করে বলি, হাইড্রোজেন সালফার এবং সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করলে যে পানি এবং সালফার হচ্ছে, এইটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। সামারিতে তো আরো ব্যাখ্যা করে বলি, এখানে দ্রুত বলছি। ক্যালসিয়াম কার্বনেটকে ভালো, ক্যালসিয়াম আছে কারণ এটা তো হচ্ছে ভেঙে গেল বিক্রিয়াটা। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফ্লোরাইড এবং পানি, তার মানে এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার মনে করো মোটামুটি এরকম। হ্যাঁ, একটা বিক্রিয়া ক্ষার আছে, এটা এরকম করে অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি হয়েছে, তাইলে জারণ বিজারণ হচ্ছে এই যে এটা। তাহলে যে বিক্রিয়া জারক এবং বিজারক দুইটাই থাকবে, এই বিক্রিয়াটা ভালো করে মাথায় রাখবা। ওকে, মৃদু অ্যাসিড এবং সবল ক্ষার টাইট্রেশনে ব্যবহৃত, এটা এর আগে আমি লিখছি, এবার তোমরা বলো দেখি, তোমরা আনসার দাও। 7 নম্বরটা খুব ইন্টারেস্টিং, 7 নম্বরটা আনসার করো দেখি কে কীরকম করে বলতে পারছো, তাহলে আমি মাথায় আনতে পারবো যে কার কীরকম। ভেরি নাইস। দেখো তাহলে মানে হচ্ছে এটা মৃদু অ্যাসিড সবল ক্ষার, মানে ক্ষারীয়, ক্ষারীয় মানে মাকে টেস্ট করে বাবা দেয়, বাবা মানে ফাদার, ফেনফথলিন থাইমোলথলিন, তাহলে এটা ফেনফথলিন। কিন্তু খুব বেশি না, গরম দেওয়া এটা মিক্সড করে। ভেরি ভেরি। নিজের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, একটু আগে আমি বলছি। 8 নম্বরটা এটা বলবা, ওর সাথে হারাবে না হার, ঠিক না? ওজন, সালফার ডাইঅক্সাইড, হারাবে না হারাবে না HNO2, হার H2O2, তাহলে H2O2 এটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করবে। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? আচ্ছা, এখানে একটা লাইন শুধু খেয়াল রাখবে তাইলেই হয়ে যাবে। যদি তোমার এরকম দেয় যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো প্রাইমারি, তাহলে খেয়াল রাখবো প্রাইমারি মানে প্রথম না, জাস্ট মনে রাখার জন্য। প্রথম মানুষ হচ্ছে কার্বন, আদম, তাহলে কার্বন থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম আছে, যেমন যদি তোমাকে আমি বলি যে K2Cr2O7, এখানে কিন্তু CR2 এটা ক্রোমিয়াম, কিন্তু এটাকেও C হিসাবে, এটা প্রাইমারি। আবার HCl যেটা আছে এটা হায়ার সেকেন্ডারি, এই জন্য HClটা থাকলে এটা সেকেন্ডারি। তাছাড়া অন্য সবগুলো ইনশাল্লাহ মিলে যাবে। এখন মিলো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো সোডিয়াম কার্বন, এখানে কার্বন আছে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, ঠিক আছে।
আচ্ছা, নিচের কোনটি ফেনোলেটের বর্ণ পরিবর্তনের পিএস এর পরিসর? আচ্ছা, এইটা আমি তোমাকে একটু জাস্ট দেখাই দিই, তাহলে তোমার খেয়াল থাকবে, খুব ইম্পর্টেন্ট যাতে প্রশ্নটা আসছে। প্রশ্নটা হচ্ছে বিভিন্ন যে নির্দেশকগুলো আছে না, নির্দেশক, এই নির্দেশক অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করে, এখান থেকে প্রশ্নটা হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে করবা দেখো, খুব সহজ একটা বুদ্ধি আছে। যেমন আমি যে এরকম বলি যে মালিহার বিহনে ফির কি হলো রে, ফির কি হলো রে, তাহলে এইখান থেকে আমি বের করব। তুমি প্রথমে লিখবা হচ্ছে যে নির্দেশক, তারপর হচ্ছে অম্লীয় বর্ণ, অম্লীয় মাধ্যমে যে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে যে বর্ণ, এবং পিএইচ এর পরিসর। খুব ইম্পর্টেন্ট এটা পরিসর। আচ্ছা, এই যে মালিহা যে আছে না, এই মতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এবং এটা হচ্ছে মিথাইল রেড। এই যে লতে হচ্ছে লাল, তার মানে এই দুইটা অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দেখাবে, লাল লাল। আর হতে হচ্ছে হলুদ, ক্ষারীয় মধ্যে দুইটা হলুদ দেখাবে, হলুদ হলুদ। দেখা পিএইচ এর পরিসরটা খেয়াল রাখাই দিই তোমার, যাতে মাথায় থাকে ইনশাল্লাহ। আচ্ছা, নওশিন জেরিন সারা, তুমি একটু জাস্ট তোমার ব্যাচটা বলো তো, কোন ব্যাচ? তাহলে আমি বলতেছি এখনই তোমার গত 2 দিনের পরীক্ষাগুলো, এটা কোন ব্যাচ তুমি একটু জাস্ট আমাকে বলো তো। আচ্ছা, নওশিন জেরিন সারা, নওশিন জেরিন সারা, ওই যে পেজে আমি ক্লাস নিচ্ছি, দেখো তো কোন ব্যাচের। ওই প্রশ্নের সমস্যা ছিল, হোয়াটসঅ্যাপে সমস্যাগুলো জানিয়েছিল সকালে, দেখো তো একটু কোন ব্যাচের, আমি শুনি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমি দেখতেছি যে কি বলতেছে। তাহলে লতে হচ্ছে দুইটা অম্লীয়তে লাল, ক্ষারীয়তে হচ্ছে হলুদ। আচ্ছা, পিএস পরিসর, মিথাইল হচ্ছে মা তোমাকে ধরো 3 বেলা খাওয়াবে, তার মানে 3.1 থেকে 4.2। আর মিথাইল রেড হচ্ছে খালা হচ্ছে মায়ের চাইতে একটু বেশি খাওয়াবে, এবার কি বলেন? হ্যাঁ, মায়ের চেয়ে বেশি খাওয়াবে, মানে হচ্ছে তোমার মায়ের খাওয়া দাওয়া যেখানে শেষ, খালা সেখান থেকে অনেক তোমার খাওয়া দাওয়াটা শুরু করবে। তার মানেটা কি, ধরো যে এখানে 4.2 থেকে 6.3 এরকম। এটা কোথাও কোথাও আবার 4.2 এর জায়গায় 4.4 থাকে, তাতে সমস্যা নেই, কাছাকাছি এই জিনিসটা হইলেই হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে। আচ্ছা, এরপরে কি রয়েছে? বিহনে, বিহনে হচ্ছে ব্রোমোথাইমল ব্লু, বিহনে, তার মানে এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে নীল। ওকে। ফির হচ্ছে ফেনল রেড, ফেনল রেড। এই যে ফির কি হচ্ছে ক্রিসল রেড, ক্রিসল রেড। ফির কি হলো রে না, এই যে হতে হচ্ছে দুইটা হলুদ, অম্লীয়তে দুইটাই হলুদ, আর ক্ষারীয়তে দুইটা হচ্ছে লাল লাল। এ মাথায় আসতেছে তো? সেকেন্ড টাইম সুপার কমান্ডো। আচ্ছা, সেকেন্ড টাইম সুপার কমান্ডোর প্রশ্নে উদ্দীপক কেন দেওয়া থাকবে, এটা তো আমি বুঝলামই না, কোনো কারণে ভুল করে উদ্দীপক। আচ্ছা, ঠিক আছে, আমি দেখব। এটা বলছো যেহেতু তুমি, এরকম কিছু প্রশ্নের কয়টা প্রশ্নের টোটাল একটু আমাকে বলো তো। নওশিন জারেন সারা, কয়টা প্রশ্নে এরকম সমস্যা হয়েছে, সংখ্যাটা একটু বলো জাস্ট। 1000 প্রতি 100টা, 1000 নম্বরের পরীক্ষায় মোট 1000টা প্রশ্ন ছিল, কয়টা প্রশ্ন এরকম হয়েছে জাস্ট একটু বলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে জিনিসটা। একটু জাস্ট বলো তো। আর কালকে তো আমাদের লাইভ ক্লাস আছে ইনশাল্লাহ, আগামীকালকে দুপুর 2টায়, ওই সময় দেখাবা, ঠিক আছে? ওই সময় আমি দেখবো এখন যে কী ব্যাপার। আচ্ছা, তাহলে ফেনল রেড এবং ক্রিসল রেড। ওকে, তাহলে ফেনল যেটা রয়েছে ABCDEF, এফ যেটা রয়েছে না, এফ হচ্ছে তোমার 6 নাম্বার বর্ণ। দেখো তাহলে এটা খেয়াল রাখবে যে 6.8 থেকে 8.4। আর ক্রিসল রেড হচ্ছে এই যে ক্রিস্টিয়ানো রোনালদো 7 নম্বর জার্সি না, দেখে বলবে হ্যাঁ যে ভাই এটা 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। তাহলে 7 নম্বর জার্সি যে রয়েছে
এটা হচ্ছে 7.2 থেকে 8.8। আচ্ছা, পিএইচ পরিসরে এই 4টা খেয়াল রাখবা, আর অম্লীয় ক্ষারের মাধ্যমে এই বর্ণগুলো খেয়াল রাখবা। আরও আছে, কিন্তু এইটুকু যথেষ্ট তোমার জন্য, মাথায় রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে যে আচ্ছা এটা এরকম করে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি এখন প্রশ্নটা কী ছিল। তাহলে মালিহার বিহনে ফির কি হলো রে? আচ্ছা কি বলছি আমরা, নিম্নে কোনটি ফেনল রেট? তাহলে ফেনল হচ্ছে ABCDF 6 নাম্বার, 6.8 থেকে 8.4, প্রথমটা হয়ে গেছে। হ্যাঁ ওকে। তাহলে এখন এই যে 10টা পড়ছি, এখনই আমরা অন্য আরেকটা সাবজেক্টে চেঞ্জ করব, কারণ যখনই আমরা চেঞ্জ করে করে পড়বো না, তখন দেখবো যে ব্রেইন হেভি অ্যাক্টিভ হবে, মানে পড়ার প্রতি একটা আলাদা ইয়া তৈরি হয়ে যাবে। ওকে ওকে। তাহলে এবার আমরা একটু ইংলিশের ভোক্যাবুলারিতে যাব। ফার্স্ট পড়বো। হ্যাঁ, দ্য সিনোনিম অফ অগাস্ট। দেখো মার্ক জাকারবার্গ যে রয়েছে না, তার মেয়ের নাম কিন্তু হচ্ছে অগাস্ট। অগাস্ট মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাবান, ডিগনিফাইড। তাহলে অগাস্টের সিনোনিম হচ্ছে ডিগনিফাইড। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিকুলেট। আর্টিকুলেট মানে খুব, মানে সাজানো গুছানো। তো এই যে সাজানো গুছানো, এটাকে আমরা এইভাবে বলি, মানে কেন যে ভাই তার কথা বলার স্টাইলটা খুব আর্টিকুলেট, মানে একদম চমৎকারভাবে গোছানো, এটাকে বলে এলোকুয়েন্ট, মানে একদম সুন্দর করে গুছিয়ে বলতে পারে, বাগ্মী, এলোকুয়েন্ট। হি স্টার্টেড ডে ব্রেক। ডে ব্রেক মানে হচ্ছে যে কেবল, ওটা কি বলতে পারি আমরা, যে ডে ব্রেক মানে হচ্ছে যে পরের দিন, মানে একদম সকাল, মর্নিংয়ের যে ব্যাপারটা সেটা বোঝায়। তাহলে হচ্ছে হি স্টার্টেড ডে ব্রেক, তার মানে ডে ব্রেক মানে হচ্ছে মর্নিং, সকাল। দ্য সিনোনিম অফ নস্টালজিয়া। নস্টালজিয়া মানে কয় না যে বাড়ির প্রতি খুব আন্তরিক, বাড়ির কথা খসা মনে করে, হোম সিকনেস। তাহলে নস্টালজিয়া তার মানে হচ্ছে হোম সিকনেস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যালিয়েন্ট? স্যালিয়েন্ট মানে মূল জিনিস। দুইটা লাইভ ক্লাসগুলো সবগুলো আমরা যে নেই আমাদের প্রাইভেট গ্রুপে তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই। তুমি আজকে থেকে আগে করো, রুটিন অনুযায়ী সবগুলো ক্লাস পেয়ে যাবে, সমস্যা নেই। দ্য সিনোনিম, আচ্ছা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সেলিয়েন্ট? সেলিয়েন্ট মানে হচ্ছে একেবারে মূল বিষয়, মৌলিক, তার মানে মেইন। সেলিয়েন্ট মেইন। এবার দি কারেক্ট মিনিং অফ হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে খুব প্রয়োজনীয়, ইউজফুল। হ্যান্ডি মানে যেটা উপকারী আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ইউজফুল, হ্যান্ডি, কয় না যে উপকারী। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল মানে আনবিলিভেবল। তাহলে ইনক্রেডিবল মানে হচ্ছে আনবিলিভেবল। অ্যান অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে ল, আইন কানুন। অর্ডিন্যান্স মানে হচ্ছে ল। ওকে ফাইন। এবং সাম পেশেন্টস আর আস্কড টু ড্রিঙ্ক টেপিড। টেপিড মানে হচ্ছে যে উষ্ণ গরম, অবশ্যই খেয়াল রাখবার, টেপের পানি একটু গরম এরকম, তার মানে হচ্ছে স্লাইটলি ওয়ার্ম। টেপিড ওয়াটার মানে স্লাইটলি ওয়ার্ম। ওকে, তারপর কি অ্যাসিজুইটি। অ্যাসি মানে হচ্ছে গাধার মতো খাটে, যে এ ডাবল এস গাধা, তার মানে কি একটানা যে খাটতে পারে। তো স্ট্রিট ফাস্টনেস, স্ট্রিট ফাস্টনেস তার মানে একটানা নিরন্তর পরিশ্রম করছে। তাহলে এই যে আমরা যে এরকম করে ইয়ে করলাম না, এগুলো আবার হচ্ছে যে একদম প্রথম থেকে আবার রিভাইজ করতে হবে। অগাস্ট তার মানে কি হচ্ছে মর্যাদাপূর্ণ, ডিগনিফাইড। এরপরে রয়েছে আর্টিকুলেট, এলোকুয়েন্ট। দেখেন তো আবার ওইটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে ডে ব্রেক। ডে ব্রেক মানে হচ্ছে মর্নিং। নস্টালজিয়া হোম সিকনেস। সেলিয়েন্ট মানে মেইন। হ্যান্ডি মানে ইউজফুল। ইনক্রেডিবল আনবিলিভেবল। হ্যাঁ, ইনক্রেডিবল হচ্ছে আনবিলিভেবল। অর্ডিন্যান্স হচ্ছে ল। টেপিড হচ্ছে, টেপিড মানে হচ্ছে তোমার স্লাইটলি ওয়ার্ম। তারপরে অ্যাসিজুইটি মানে একটানা যে পরিশ্রম করে গাদার মতো। হ্যাঁ, স্ট্রিট ফাস্টনেস, স্ট্রিট ফাস্টনেস। আচ্ছা, এবার আমরা একটু জেনারেল নলেজে চলে যাবো। ওকে, জেনারেল নলেজ। দেখো পড়ার ক্ষেত্রে তুমি ক্রমাগত সাবজেক্ট চেঞ্জ করে করে পড়বা, তাহলে তুমি দেখবা যে পড়ার স্পিডটাও তোমার ভালো থাকবে। হ্যাঁ, না কোশ্চেনও নোট করতে হবে না, জাস্ট তুমি এর প্র্যাকটিস, কারণ সামারির সাথে হচ্ছে লাইভের হচ্ছে কম্বিনেশন। কোশ্চেন তোমার নোট করতে হবে না, তুমি জাস্ট আনসার করবে। কোথাও ভুলে গেলে জাস্ট পয়েন্টটা খেয়াল রাখবা, যে এই পয়েন্টটা তোমার ভুলে গেছো, ওইটা সামারি এবং হচ্ছে যে তোমার মেইন বইয়ের সাথে ম্যাচিং করে পড়তে হবে। আমরা যে 22টা বই দেই সেই বই এবং হচ্ছে মেইন বইয়ের যে দাগানো লাইন সামারির সাথে ম্যাচিং করে পড়লে হয়ে যাবে। ওকে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু অনগ্রসর অগ্রগতির জন্য বিশেষ বিধান? আচ্ছা দেখো, এখানে খুব ইন্টারেস্টিং বলছে যে
নারী শিশু অনুগ্রহ বিশেষ, এই বিশেষ মানে হচ্ছে স্পেশাল, তার মানে স্পেশাল ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি বানানটা এফ দিয়ে না, এফ দিয়ে 4 হয় না? হ্যাঁ, তাহলে এটা খেয়াল লাগবে 28/4, 4 মানে 4। আর যদি বলতো নারী পুরুষের সমান অধিকার, তাহলে হচ্ছে 28/2 হইতো। তাহলে এটা হবে কত বলতো? 28/4। খেয়াল রাখি, প্রশ্ন কিন্তু আসলেই দিশা উড়ে যাবে। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র গণজীবন নারী ও পুরুষের সমান অধিকার? দেখো এটা কিন্তু বিশেষ বা স্পেশাল ফ্যাসিলিটির কথা বলেন, শুধু বলছে নারী পুরুষের সমান অধিকার। তাহলে ওই যে 8 দিয়ে 10 মিলাইতে হবে, তার মানে 28/2। দেখো তো 28/2 আছে, 28/2 নং অনুচ্ছেদ। আচ্ছা, ভাষা বীরত্ব সূচক উপাধির মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? আচ্ছা, এটা আমি একটু জাস্ট বলে রাখি, তুমি খেয়াল রাখবা। একটা হচ্ছে বীর শ্রেষ্ঠ 1 নম্বরে, বীর শ্রেষ্ঠ তো সবাই জানো 7 জন। তারপর হচ্ছে বীর উত্তম, উত্তম হচ্ছে 69, 68 এরকম। তারপর হচ্ছে বীর বিক্রম, বীর বিক্রম হচ্ছে খেয়াল রাখবা 175। হ্যাঁ, আর হচ্ছে বীর প্রতীক, এটা হচ্ছে বেশি আছে সবচেয়ে 426। তার হচ্ছে বীরত্ব সুবোধন কোনটি স্থান মর্যাদা দ্বিতীয়? তাহলে বীর বিক্রম, বীর বিক্রম কেন, বীর উত্তম, এই যে বীর উত্তম, বীর শ্রেষ্ঠর প্রায় উত্তম। খেয়াল থাকবে তো? ওকে, হ্যাঁ, আর কয়েক মিনিট পড়াবো আমরা, 8টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবস্থানের বীর উত্তম, তাহলে উত্তম এই যে 69। কতজন? বীর বিক্রম, বীর বিক্রম হচ্ছে 175। ওই যে শেখ মুজিব, উনি হচ্ছে 75-এ মারা গেছে, একজন ছিল 175-এ খেলা বীর বিক্রম দিয়ে। যুদ্ধ বীর প্রতীক উপাধি 426 ঘ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সিপাহী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। মাথায় ঢুকতেছে তো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনার ফুয়াদ ভালো আছি, তোমরা কেমন আছো? সেটা পড়াশোনার কি অবস্থা সেটা একটু আমাকে জানাইতে পারো। তাহলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সিপাহী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। রোজার মাসে কিন্তু গেম চেঞ্জিং, অনেকে আছে এই মাস এমনিতে অপচয় করবে, আর অনেকে আছে ভালো করে সময় একটা কাজে লাগাবে। প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? যশোর। পাক বাহিনী আত্মসম্মান, বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? আমরা জানি মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন ওই যে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, ক্যাপ্টেন একে খন্দকার। আচ্ছা, ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? আমরা জানি ইউ দিয়ে শুরু হয়, এটা হচ্ছে জেনেভা। এটা কোথায়? জেনেভা। তাহলে এই যে 10টা পড়লো, আবার হচ্ছে 10টা রিভাইজ করবে সাথে সাথে, তাহলে খেয়াল থাকবে। তাহলে কোন অনুচ্ছেদ বলে নারী শিশু অনগ্রসর অগ্রগতির জন্য বিশেষ, যখনই বিশেষ বিধান আছে তার মানে স্পেশাল ফ্যাসিলিটি, তাহলে 4, 28/4। আর যে বলে সমাজে কোন অনুচ্ছেদ রাষ্ট্র গণতন্ত্র সর্ব নারী ও পুরুষের সমান অধিকার, তাহলে সমান অধিকার হচ্ছে 28/2, 28, এটা খেয়াল রাখবা। মর্যাদার দিক থেকে দ্বিতীয়, তাহলে বীর শ্রেষ্ঠর পরে বীর উত্তম, বীর উত্তম হচ্ছে দ্বিতীয়, আর বীর বিক্রম হচ্ছে তৃতীয়, বীর প্রতীক হচ্ছে চতুর্থ। বীর উত্তম দেওয়া হচ্ছে উত্তম 69, হ্যাঁ 69, বিক্রম 175, খেয়াল থাকে যাতে। বীর প্রতীক 426। হামিদুর রহমান হচ্ছে সিপাহী। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। পাক বাহিনী মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করছেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। ইউএনএইচসিআর হচ্ছে জেনেভা। তো মোটামুটি মাথায় আসছে না ইনশাল্লাহ? বুঝতে পারতেছো তো যে হ্যাঁ এটা এরকম করে জিনিসগুলো হবে, ঠিক না? খুবই সহজ জিনিস, জাস্ট একটু টেকনিক্যালি পড়লে ইনশাল্লাহ একটা স্টুডেন্ট পারবে, আমার যেটা আইডিয়া। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটু ফিজিক্সের কয়েকটা প্রশ্ন একটু জাস্ট দেখতে পারি, কয়েকটা দেখবো, 5টার মতো দেখি। বেশিক্ষণ তো আমরা লাইভে আসি, কেবল আধা ঘন্টা না। দেখো মেডিকেলে যাদের স্যার সামারি কমপ্লিট হয়েছে, স্যার আরও সামারি দেওয়া এখনও বাকি। হ্যাঁ দিব, আপনার পর একটু আগে ওই যে জুলকারনাইন রুহামকে, তারপরে রেদন রিয়াদকে বলতেছিলাম যে ইনশাল্লাহ এই মাসে তোমাদের বলছেন ঈদের আগ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত পাবা ইনশাল্লাহ। অনেক যদি 19 তারিখও শেষ না হয়, ঈদের পরেও 31 তারিখ পর্যন্ত দিব ইনশাল্লাহ, শেষ করবই। ওইটা শেষ করে দিয়ে তারপরে নতুন আমাদের হচ্ছে যে ফাইনাল আমরা যে একটা কোর্স নিয়ে আসবো 2 মাসের জন্য। হ্যাঁ, এটা কি মাস? এটা মার্চ, এপ্রিল, মে, জুন না? হ্যাঁ ঠিক আছে। এই তোমাদের ওইটা শেষ না করার কারণে কোনো কোর্স আনতেছি না, ওইটা আগে সাজাই দিব এমন যাতে করে আর কোনো ডিস্টার্ব না থাকে। মেডিকেল ওইটা সাজিয়ে দিয়ে বাস তারপরে অন্য কোর্স আসবে ইনশাল্লাহ, দোয়া করিও। যে স্পর্শকর 90 ডিগ্রির কম হয় তাহলে তরলের পৃষ্ঠ কেমন হবে? 90 ডিগ্রির কম হইলে হচ্ছে পিছনে অবতল, আর বেশি হলে উত্তল হইতো, ঠিক আছে? সামারি না করলে তো কিছুই বুঝবে না। আচ্ছা, সান্দ্রতাকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক না, মানে তার মানে কোনটা মিথ্যা, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। দেখি কি আছে, মিথ্যাটা বের করতে। তরলতে সান্দ্রতা তাপমাত্রা বিষয়ে হ্রাস পায়, হ্যাঁ, কারণ তরলের সান্দ্রতা মানে হচ্ছে এটা হচ্ছে বেগের বিপরীত।
তাহলে তরলে তাপমাত্রা বাড়াইলে বেগ বাড়তেছে, সান্দ্রতা কমতেছে, এটা ঠিক আছে। মিথ্যাটা বের করতে, গ্যাসের সান্দ্রতা গ্যাস অনুসারে গড় বেগের সমানুপাতিক। গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গ্যাস অনুসরণ গড়, হ্যাঁ এটাও ঠিক আছে। গ্যাসের সান্দ্রতা চাপের উপর না, গ্যাসের সান্দ্রতা চাপের উপর নির্ভরশীল না, এটা মিথ্যা। এই মিথ্যাটাই তাহলে আনসার হয়ে যাবে। চাপ বৃদ্ধি পেলে তরলপথের সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়, এটাও ঠিক। মারাত্মক দামি এই টপিক্সটা, সান্দ্রতার উপর মানে তাপমাত্রা চাপের যে সম্পর্ক তরল এবং গ্যাসে কোনটার ক্ষেত্রে কীভাবে কাজ করে, এইটার উপর ভিত্তি করে এই প্রশ্নটা আসছে। ওকে, আচ্ছা, নিচে কোনটি তরলের পৃষ্ঠটার উপর পড়ে? দেখো এইরকম প্রশ্ন মানে একদম দেখেই হ্যাঁ খোঁচর মোচর লাগে না, মনে হয় যে কী হবে। মুক্ত তলের সংস্পর্শে যে মাধ্যম থাকে তার উপর পৃষ্ঠটার মান নির্ভর করে না, করে, এটা মিথ্যা। তরলের পৃষ্ঠে তেল জাতীয় পদার্থ তরল, হ্যাঁ তেল মানে জৈব থাকলে কমে যায় আর অজৈব থাকলে বেড়ে যায়, তাহলে এটা ঠিক আছে। বি নাম্বারে সাবান দ্রব্য পানির পৃষ্ঠটা না, এটা হবে না। উষ্ণতার উপর পৃষ্ঠটা নির্ভর করে, তাহলে বি নাম্বারটা প্রভাব বিস্তার করে, বি নাম্বার। বুঝতেছ? পিএমসিকিউ সামারি অনেক কম দেওয়া হয়েছে স্যার, প্লাস ওয়েব চ্যাপ্টারের সিকিউ সামারি, হ্যাঁ জানি আমি, আমরা ইনশাল্লাহ বলছি না তোমাদের, ওই জন্য তো নতুন কোনো এক্সট্রা কোর্স কেন আনিনি, কারণ ওই জিনিসটা সাজানো, ওইটা কমপ্লিট করে তারপরে আসবে ইনশাল্লাহ, দিবই, এটা বলছি মানে 100%, এটা নিশ্চিত থাকো ইনশাল্লাহ। আর এই যে পরীক্ষা তো তোমাদের জুন মাসের লাস্ট সপ্তাহে শুরু হবে, 25-27, ডেট দেয়নি এখন। তা তোমার এই যে পরীক্ষা যত আসবে তত বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য কত লাভ হয়েছে। দেখবা যে এই জিনিসগুলো যে মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ গেম চেঞ্জিং। ওকে, নিম্নে কোনটি পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না? দূষিতকরণ করে। চৌম্বকত্ব না, এটা করে না। তড়িৎকরণ করে, তারপর চৌম্বকত্ব, বি নম্বরটা। এটা পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না। নিম্নে কোনটি পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা নয়? তারপর কোনটা পৃষ্ঠটানের সাথে সম্পর্কিত নয়, এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এটা দেখি, বল পেনে লেখা হওয়া, এটা কিন্তু মাধ্যাকর্ষণের সাথে। আচ্ছা দেখি, সুচ পানিতে বসে পৃষ্ঠটান, করবো পানিতে সাঁতার কাপড়, তাহলে এই নম্বরটা। তাহলে এটা বল পেনে লেখা, এটা পৃষ্ঠটান না, এটা হচ্ছে মাধ্যাকর্ষণের সাথে সম্পর্কিত। বুঝতে পারছো? দেখি আর দুই একটা দেখি, কর্পূরে পানিতে নাচা বলতে কোন ধর্মের জন্য? পানিতে নাচা, তাহলে এটা আমরা জানি, এই যে তলটান বা পৃষ্ঠটান, সারফেস টেনশনের কারণে এটা হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে কর্পূরে পানিতে নাচা, এটা হচ্ছে তলটান। ব্লোটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয়? সান্দ্রতার ক্রিয়া, পৃষ্ঠটানের কৌশিক ক্রিয়া। তাহলে ব্লোটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয়? কৌশিক ক্রিয়া। পারদ ও কাছের মধ্যপার স্পর্শগণ কত? পারদ পাওয়ারফুল এবং কাজ 140 ডিগ্রি আছে, পারদ এবং কাছের হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পারদ ও কাছের মধ্যবর্তী স্পর্শগণ হচ্ছে 140 ডিগ্রি। বুঝতে পারছো তো? দেখো যে এখানে সবগুলো জিনিস কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে কিন্তু ইনশাআল্লাহ। পয়সন অনুপাতে সঠিক সীমাবদ্ধতা -1/2 থেকে -1 থেকে 0.5 পর্যন্ত, -1 থেকে 0.5, হ্যাঁ বি নাম্বারটা। তাহলে এটা জাস্ট আমরা দেখলাম যে প্রশ্নগুলো কীরকম করে হয়। হ্যাঁ, মাথায় আসতেছে জিনিসটা? বুঝতে পারতেছ? আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটা অন্য কোশ্চেন্সে যাই, প্রশ্নর ইয়াতে যাই, এটাতে যাই দেখি যেটা আমরা করতেছিলাম। দেখো প্রথম থেকে যা পড়ছি কন্টিনিউয়াস, কিন্তু এগুলো রিভিশন দিতে হবে, ঠিক আছে? যত বেশি রিভিশন দিবে তত মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। এবং পড়ার সিস্টেমটা বারবার বলি, আগে সামারি গ্রুপে করে ফেলবা, করার পরে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট করবা, তারপরে হচ্ছে যে তোমার দাগানো বইয়ের লাইনগুলো পড়ে আমার সাথে লাইভে জয়েন হবা, হওয়ার পরে অ্যাক্টিভলি হচ্ছে যে একেবারে কোশ্চেন্সে আনসার দেওয়ার চেষ্টা করবো, তারপরে পরীক্ষা দিবা। পরীক্ষায় কোন কোশ্চেন্সগুলো উত্তর ভুল হইলো সেইটা ওইখানে ব্যাখ্যা সহ ওইখান থেকে পড়লা, আমার লাইভ সামারির সাথে বইয়ের সাথে ম্যাচিং করে আবার রিভাইজ করবা। এবং প্রত্যেক ঘন্টায় 2-5 মিনিট করে রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন, এবং রেগুলার পরিশ্রমের মধ্যে থাকতে হবে। দেখো এই যে রোজার মাস না, অন্যরকম, কিন্তু কিছুদিন পর দেখবো এলাকায় বন্ধু বান্ধব আত্মীয় সব চলে আসবে, স্বাভাবিক। তা আমি তোমাকে বলবো ঈদের আগের দিন পর্যন্ত সর্বোচ্চ পরিশ্রম করবা, 29 রোজা সন্ধ্যা পর্যন্ত। তারপর 29 রোজা সন্ধ্যার পর থেকে ঠিক আছে, ধরলাম 29 রোজা ঈদ, ওই দিন থেকে ঈদের দিনটা রিল্যাক্স, তারপরের দিনটা করা তো উচিত না, তারপরে যদি বেশি কেউ হয় ঈদের পরের দিনটা করতে পারে, তারপরের দিন থেকে পড়া শুরু। হ্যাঁ, এই অনুযায়ী করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবো। তো যাই হোক, আমরা হচ্ছে যে একটু দেখলাম যে মেডিকেলের কোশ্চেন্সের প্যাটার্নগুলো বুঝতে পারছো তো, এই ধরনের কোশ্চেন্সগুলো আসে।
আর মেডিকেলে চান্স পাওয়ার জন্য নিয়ম হচ্ছে যত আগের থেকে পড়বা, রেগুলারিটি মেনটেন করে পড়বা, তত চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তাহলে তোমাদের কিন্তু হচ্ছে আগামী 10 তারিখে মঙ্গলবার, ওই দিন কিন্তু হচ্ছে এইচএসসি 26-এর প্রি মেডিকেল কোর্স যেটা, সেটার হচ্ছে যে ফ্রি যে কোর্স, মানে এক কথায় ফুল কোর্সের সাথে ওইটা তো পুরো উপহার হিসেবে না, তাহলে ওইটার কিন্তু হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে। আর হচ্ছে যে যেটা ফ্রাইডে মেডিকেল, তাদেরও প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হয়ে যাবে। টাইম তো আবার প্রাইভেট গ্রুপে দিয়ে দিবে কয়টার সময়, বাস। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেক ভালো থাকবা। আসসালামু আলাইকুম।